সকাল ৬টা ৩৩। সাদাসিধা কলেজ ড্রেসে সকাল সকাল রাস্তার মোড়ে দাঁড়িয়ে আছে মায়া। বসন্তের হালকা উষ্ণ কুয়াশার আবির্ভাব কাটিয়ে পূর্ব আকাশে সূর্যের লাল ছটার আলোয় আলোকিত পরিবেশ। চট্টগ্রাম মুরাদপুর আবাসিক এলাকা হওয়ায় সকালের পরিবেশটা বেশ শান্ত থাকে এখানকার। কোনরূপ যান্ত্রিক বা মানুষের কোলাহল তেমন একটা থাকে না সাত সকালে। ব্যস্ততা দেখা যায় একটু বেলা করালে। যান্ত্রিক পথযাত্রীদের সঙ্গে সঙ্গে ছাত্রছাত্রীদের যাতায়াত দেখা যায় ৮টার মধ্যে। মায়া বাসা থেকে বের হয়েছিল আরও ভোরে, বলতে গেলে ৬টার দিকে। বাসা থেকে এই পুরো রাস্তা হেঁটে আসতে মায়ার ১৫ মিনিট লাগলো। বাকি ১৭ মিনিট ধরে সে রাস্তার মোড়ে দাঁড়িয়ে আছে। মায়া হাতের ফাইলটা চেপে আশেপাশে তাকালো স্বচ্ছ চোখে। রাস্তার দুপাশে দোকানপাটগুলো অনেক আগে খুলে বসে আছে দোকানদাররা। সকালের বেচাকেনা চলছে সেখানে। রাস্তায় যান্ত্রিক গাড়ির চলাচলও ভালোই দেখা যাচ্ছে। এর মধ্যে মায়া পশ্চিম পাশের রাস্তাটা ধরে ফুটপাতের কিনারায় দাঁড়িয়ে ঠিক হৃদের বাবার অফিসের বিল্ডিংয়ের নিচে। কাল মায়া এই অফিসটাতে হৃদের সঙ্গে দেখা করতে এসেছিল, আর আজ সেখানটায় দাঁড়িয়ে আছে মায়া। গোটা ১৭ মিনিট পার হয়ে ৫৮ মিনিটে ঠেকল ওর অপেক্ষার প্রহর। হৃদ কাল মায়াকে সকাল সকাল আসতে বলেছিল, কিন্তু কখন বলেছিল সেই সময়টা দেয়নি। এজন্য মায়া সারা রাত ছটপটে রাতের ঘুম হারাম করে কাকডাকা ভোরে উঠে কলেজের জন্য একেবারেই রেডি হয়ে চলে এসেছে এখানে। হৃদের সঙ্গে কথাবার্তা শেষ করে আবার সোজা কলেজে চলে যাবে এমনটাই মন স্থির করা। আজ মায়ার শেষ পরীক্ষা। প্রযুক্তি পরীক্ষাটা দিলেই এই যাত্রায় শেষ হবে। বিগত ২ দিন ধরে মায়ার পরীক্ষাগুলো খারাপ যাচ্ছে নিখোঁজ স্বামীর চিন্তায়। আজ স্বামীর খোঁজটা নিয়েই পরীক্ষাটা ভালো দিবে মায়া। এত চিন্তার মাঝে মায়া জুইকে ঘুমন্ত অবস্থায় রেখেই বেরিয়েছে বাসা থেকে। আরিফও ঘুমেছিল। দুজনের কাউকে বলে আসেনি মায়া। এখন মায়াকে ওরা সকাল সকাল খুঁজলে কি হবে কি জানি। মায়ার খোঁজ না পেলে নিশ্চয়ই টেনশন করবে, কিন্তু মায়া কাউকে বলে আসতে পারেনি। যদি বলে বের হতে চাইতো তাহলে জুই হাজারটা প্রশ্ন করতো মায়াকে, যার একটা উত্তরও আপাতত মায়ার কাছে নেই। আবার জুইয়ের সামনে মিথ্যে বলাও মায়া পার পাবে না। জুই চট করে ধরে ফেলে মায়ার মিথ্যেটা। সেজন্য মায়া ইচ্ছে করেই জুইকে কিছু না জানিয়ে বেরিয়েছে বাসা থেকে। তবে কলেজে গিয়ে না হয় জুইকে কিছু একটা বলে বুঝিয়ে বলবে। আপাতত মায়া না হয় চুপিসারে নিজের কাজটা শেষ করুক, তারপর না হয় জুই বকা দিলেও শুনে নেবেও। কিন্তু তারপরেও কাজটা হোক। তাছাড়া মায়া ওদের বিল্ডিংয়ের পাহারাদার চাচাকে বলে এসেছে যে শ্রেয়াদের বাসায় যাচ্ছে, সেখান থেকে সোজা কলেজে চলে যাবে এমনটাই আরিফ বা জুইকে বলতে, যদি তারা মায়ার খোঁজে আসে তো। মায়ার মনে খানিকটা ভয় কাজ করলো নিজের দুঃসাহসিকতা নিয়ে। আশেপাশে জড়তা মিলিয়ে আবারও তাকালো। রাস্তায় পথচারী অনেকেই মায়ের দিকে তাকাচ্ছে। হয়তো মায়া এই সময়ে কলেজ ড্রেসে রাস্তায় দাঁড়িয়ে থাকার জন্যই পথযাত্রীদের দৃষ্টিতে ভিড়েছে সে। মায়া হাসপাস করল। চোখ ঘুরিয়ে আশেপাশে পরিচিত কাউকে পায় কি না তাই খুঁজছিল। যার কাছ থেকে হৃদ বা আসিফের খোঁজ করবে এমন কাউকে খুঁজল। মায়ার মনে হলো সে বোকামি করে ফেলেছে, ভেতরকার অস্থিরতা চেপে রাখতে না পেরে এত সকাল সকাল চলে আসায়। মায়া ভাবল সে কি করবে, চলে যাবে নাকি আরও কতক্ষণ দাঁড়িয়ে থাকবে। চলে গেলে তো আর বের হতে পারবে না একেবারে কলেজ টাইম ছাড়া। তখন তো জুই আরিফ ওরা দুজনেই মায়ার পাশে থাকবে। তখন আর হৃদ খানের সাথে মায়ার আলাদা দেখা হবে না, আর না ওর নিখোঁজ স্বামীর তথ্য নিতে পারবে। মায়া ভাবলো আপাতত যাই হোক না কেন সে দাঁড়িয়েই থাকবে, যাবে না কোথাও। এবার মায়াকে যত বাজে দেখাক তো দেখাক, অন্তত আসিফের সঙ্গে দেখা না করে সে যাবে না। মায়া অযাচিত সময়ে আরও ৫ মিনিট কাটালো দাঁড়িয়ে থেকে। তারপর হুট করেই একই বিল্ডিং থেকে তাড়াহুড়ো করে নামলো আসিফ। ফর্মাল গেটআপে সে, কানে ফোন চেপে। হয়তো জরুরি ফোন আলাপ সারছে সে। তবে সিঁড়ির কোড়ায় আসতেই পাহারাদার একজন লোক বিল্ডিংয়ের গেট টেনে ধরতেই আসিফকে বের হতে দেখল মায়া। মূলত গেটের শব্দে পেছন ফিরেছিল মায়া, যার জন্য আসিফের দৃষ্টি পড়ল এদিকটায়। সকাল সকাল মায়াকে বিল্ডিংয়ের নিচে দাঁড়িয়ে থাকতে দেখে আসিফ দ্রুত কল কেটে এগোলো সেদিকে। কয়েক কদমের দূরত্ব গুছিয়ে মায়াকে ডেকে বলল, আরে ভাবি, আপনি এখানে কি করছেন, তাও এত সকালে? আসিফকে দেখে মায়া চোখ মুখ উজ্জ্বল হলো খুশিতে, কিন্তু আসিফের মুখে ভাবিটা একটা শুনল এমনটাই মনে হলো মায়ার। প্রথমে অন্যমনস্ক হওয়ায় মায়া ভাবি শব্দটা তেমন লক্ষ্য করেনি, আবার হয়তো করেছে, কিন্তু আসিফের মতন একজন লোক মায়াকে হুটহাট অবুজের মতন ভাবি ডাকবে এমনটা শোভা পায় না তাকে।
আসিফ লোকটা ভালো। তার মায়ার মনে হলো সে অযাচিত ভুল ডাক শুনেছে হয়তো। কিন্তু তারপরও মায়া নিজের মনের সংশয় কাটাতে আসিফের করা প্রশ্নের উত্তরে সুন্দর করে হেসে শুধাল, আপনাদের কাছে এসেছিলাম ভাইয়া। কাল হৃদ ভাইয়া বলেছিল ওনার সাথে দেখা করতে, এই জন্য আসলাম। আপনি তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছেন ভাইয়া, কোনো কাজে? ততক্ষণে আসিফ মায়ার সম্মুখে এসে দাঁড়ালো। ব্যস্ত গলায় বলল, জি আপু, আমি আপনাদের কাজেই বের হচ্ছিলাম। ভালোই হলো আপনি চলে এসেছেন। হৃদ ভাইকে আপনি 3 তলায় পাবেন। আপনি সিঁড়ি ধরে সোজা 3 তলায় চলে যান। এই বিল্ডিংটা ভাইদেরই, আপনি বরং উপরে যান। ব্যস্ত ভঙ্গিতে পিছনে ঘুরে আসিফ ততক্ষণে গেটের পাহারাদারকে ডেকে উঁচু গলায় মায়াকে সিঁড়ির পথ এগিয়ে দেওয়ার জন্য আদেশ করল। মায়ার দিকে ঘুরে মুখোমুখি হয়ে আসিফ বলল, আপনি যান আপু, দারোয়ান চাচা এগিয়ে দিবে। মায়া একটু আমতামতা করে নিজের মনে অযাচিত প্রশ্ন করেই ফেলল আসিফকে, আসলে ভাইয়া, আপনি কি আমায় একটু আগে ভাবি ডেকেছেন? মায়ার কথায় আমতামতা করে বোকা হাসল আসিফ। তখন তাড়াহুড়োয় কি বলতে কি বলে ফেলেছিল লক্ষ্য করেনি আসিফ। মায়ের এখন প্রশ্ন করাতে টনক নড়ল, কিন্তু সেটা মুখে প্রকাশ না করে বরং অস্বীকার করল মায়ার কথায়, না আপু, আপনি হয়তো ভুল শুনেছেন। আসিফের কথায় মায়া খানিকটা লজ্জায় পড়ল। ওর অযাচিত প্রশ্নটা এমনভাবে করা ঠিক হয়নি। সেই জন্য আসিফকে সরি বলল, সরি ভাইয়া, আসলে আমার। মায়ার কথা শেষ করতে দিল না আসিফ। এর মাঝে কথা কেটে অধৈর্য গলায় বলল আসিফ, ইটস ওকে আপু, আমি কিছু মনে করিনি, আপনি উপরে যান। কথাটা বলেই আসিফ আর দাঁড়ালো না মায়ার সামনে। পিছন ঘুরে উল্টো পথে চলল তাড়াহুড়োয়। বলা যায় না বেফাঁসভাবে আবারও ভাবি না বলে ডেকে ফেলে মায়াকে, তখন হৃদ ভাই ওকে আস্ত রাখবে না। মায়া বেশ কয়েকবার আসিফের পেছনে ডাকল, কিন্তু সে শুনল না, বরং দ্রুত পা চালিয়ে বিল্ডিংয়ের উপর পাশে থাকা গ্যারেজের দিকে গেল। আপাতত গাড়ি নিয়ে হৃদের বলা কাজগুলো দ্রুত সারতে হবে, নয়তো দেরি হলে হৃদ ভাই আরও ক্ষেপে যাবে। তাছাড়া মায়া চলে এসেছে এতক্ষণে। এবার যদি আসিফ কাজগুলো করতে দেরি করে, তাহলে অবশ্যই শনি নাচবে ওর কপালে। মায়া হতাশায় আসিফের চলে যাওয়ার দিকে তাকিয়ে ঘাড় ঘোরালো বিল্ডিংয়ের দিকে। পুরো মাথা উঁচু করে দেখল না কুচু বিল্ডিংটায়। এই বিল্ডিংটা কয়তলা হবে? মায়া গুনে দেখবে। বোকার মতন মায়া গুনে গুনে 7 তলায় গিয়ে ঠেকল। মায়া বুঝতে পারল পুরো বিল্ডিংটা 7 তলা। হৃদ খান থাকেন 3 তলায়। মায়ার কি ঠিক হবে এত সকালে কোনো ছেলের বাসায় হুট করে যাওয়া, তাও আবার 7 সকালে? মায়া ভাবল, হৃদ খান কি আর একা থাকবেন এই বাসায়? অবশ্যই তার পরিবারের কেউ না কেউ থাকতে পারে। হৃদ খানের পরিবার কি তো মায়া চিনেই, নতুন আত্মীয় হয় ওদের। মায়াকে এত সকালে নিজের ফ্ল্যাটে দেখলে নিশ্চয় অবাক হবেন তারা। মায়াকে প্রশ্ন করলে সে কি উত্তর দেবে তাদের? কি জন্য মায়া এত সকালে এখানে এসেছে? সত্যিটা তো বলতে পারবে না, মিথ্যায় কিছু একটা বলতে হবে। ইতস্ত মায়া হাঁসফাঁস করল। কি এক বিপদে পড়ল মায়া নিজের নিখোঁজ স্বামীর খোঁজ করতে গিয়ে। জীবনে যে কাজ করার ছিল না সেই কাজগুলোই আজকাল করে বেড়াচ্ছে মায়া। বুকে চাপা শ্বাস ছেড়ে মায়া দ্বিধায় নিয়ে বিল্ডিংয়ের ভেতরের দিকে হাঁটল। দারোয়ানের দেখানো সিঁড়ি ধরে সোজা বিল্ডিংয়ের 3 তলায় গিয়ে দাঁড়ালো। বেশ হাঁসফাঁস করে জিভ দিয়ে শুকনো ঠোঁট ভেজাল। জড়তায় হাতে বেশ সময় নিয়ে পরপর কলিং বেল চাপল। 1 বার, 2 বার, 3 বার। পরপর বেশ কয়েকবার কলিং বেল চাপল একটু রয়ে শুয়ে। কিন্তু তারপরও কাউকে দরজা খুলতে না দেখে মায়া এবার দিমোনা করল এতবার কলিং চাপাতে। মায়ার মনে হলো সকালবেলা হয় বাসায় হয়তো এখনো ঘুমাচ্ছে সবাই, আর মায়া এই মুহূর্তে তাদের ঘুমে ডিস্টার্ব করছে এতবার কলিং বেল বাজিয়ে। মায়া মনস্থির করে আর কলিং বেল বাজাবে না। এবার সুইচ বুটে হাত দিয়ে হাতটা গুটিয়ে নিতেই কট করে দরজা খুলল কেউ। তবে ওর সামনের দরজা নয়, বরং পেছনের ফ্ল্যাটের দরজা খুলে রাশভারী গলায় কেউ বলল, এদিকে আসো। মায়া চমকে পিছনে তাকালো। দেখল হৃদ দরজা ঘুরে ঘুমন্ত চেহারায়, এলোমেলো চুলে দাঁড়িয়ে। দেখে বোঝাই যাচ্ছে কলিং বেলের চাপে সদ্য ঘুম থেকে উঠে এসেছে। মায়াকে এই মুহূর্তে দেখে হৃদ অবাক হয়েছে কিনা তার চেহারা দেখে মায়া ঠাউর করতে পারল না। তাকে স্বাভাবিকই মনে হলো মায়ার। তবে মায়া বেশ চমকিত হৃদের এলোমেলো চুল আর ঘুম চড়ানো চেহারায়। মায়ার মনে হয় এই প্রথম সে হৃদ খানকে দেখল। সে গুছালো নয়, পরিপাটিও নয়, বরং এলোমেলো এক সুন্দর পুরুষকে দেখল, যে দেখতে শুধু আকর্ষণীয় নয়,
বরং বিপজ্জনক মোহিত। মায়া বিবাহিত না হলে বা স্বামীর জন্য মায়ার মনটা না কাঁদলে এতক্ষণে নিশ্চয়ই হৃদ খানের এই রূপে গলে পড়ত সে। তবে মায়া মানতে বাধ্য, লোকটা আসলেই মাত্রাত্মিক সুন্দর এবং নজর কাড়া সুদর্শন। হৃদ মায়াকে ড্যাব ড্যাব করে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে সে দরজা ধরে হালকা কপাল কুঁচকায়। মায়ার অপলক দৃষ্টি, ওর মনোভাব বুঝতে দেরি হলো না হৃদের। স্বাভাবিকের ন্যায় হৃদ দরজা ছেড়ে ভিতরের দিকে যেতে যেতে মায়াকে উদ্দেশ্য করে বলল, ভেতর থেকে দরজাটা লক করে দাও। হৃদ চলে যেতেই মায়া টনক নড়ল। মনে মনে নিজেকে ধিক্কার দিল হৃদকে বেহায়া নজরে দেখায়। ছি, জীবনে সুন্দর ছেলে দেখেনি মায়া। এইভাবে কারো দিকে তাকিয়ে থাকতে হয়? লোকটা নিশ্চয়ই মায়াকে খারাপ ভাবছে। এমনিই এই লোক মায়াকে খারাপ খারাপ প্রস্তাব দেয়, পরকীয়া করতে চায়। এখন মায়ার বেহায়া দৃষ্টিতে লোকটা নিশ্চয়ই মনে করবে মায়া তার রূপে গলে গিয়ে পরকীয়া সম্পর্কে রাজি হয়েছে। মায়া বেশ অসহায় মনে করল নিজের ভাবনায়। আজকাল ওর নিজের সাথে কি হচ্ছে সেটা ঠাউর করতে পারছে না সে। মায়ার মনে হচ্ছে ও অদৃশ্য কোথাও আটকে গেছে, কেউ ওর ফিলিংস নিয়ে খেলছে, কিন্তু কে তা জানে না মায়া। আর এখানেই মায়ার অসহায় হয়ে পড়ে। চাপা দীর্ঘশ্বাস ফেলে মায়া হৃদের পিছন পিছন ফ্ল্যাটের ভিতরে ঢুকল। হৃদের কথা মতো দরজা লাগিয়ে পিছন ঘুরতেই চোখে পড়ল ভিতরকার সাজানো গুছানো সুন্দর একটি ফ্ল্যাট। মায়া অবাক নেত্রে চারপাশ তাকাল। পুরো 3 তলা সমন্বয়ে একটি ফ্ল্যাট তৈরি। এপাশ ওপাশ দুটো মিলিয়ে একটি ফ্ল্যাট এটা, যার জন্য মায়া তখন দুটো ফ্ল্যাট ভেবে বিপরীত পাশের দরজাতে কলিং বেল চাপছিল। কিন্তু হৃদ অপর দিকে দরজা খুলেছিল। প্রথমত বাহির থেকে কেউই বুঝতে পারবে না এখানে দুটো ফ্ল্যাট নয়, বরং একটাতেই গড়া। মায়া ভিতরে ঢুকতে ঢুকতে চোখ ঘুরালো বিলাসিতায় ভরপিঞ্চ ফ্ল্যাটটির সৌন্দর্যের দিকে। এত সাজানো গুছানো সুন্দর ফ্ল্যাটটিতে হৃদকে ছাড়া আশেপাশে আর কাউকে চোখে পড়ল না মায়ার। মায়ার চোখ যখন ফ্ল্যাটের অভিজাত্য মাপতে ব্যস্ত, তখন হৃদ মায়ার ধ্যান ভেঙে পুনরায় বলল, এত সকালে আসলে যে? মায়া অল্প চমকে হৃদের দিকে তৎফর করে তাকালো জড়তার চোখে। জামাইয়ের খোঁজে দিশেহারা হয়ে থাকতে না পেরে সকাল সকাল আপনার কাছে চলে এসেছি তার তথ্য নিতে, এটা বলবে মায়া? এটা বললে নিশ্চয়ই হৃদ খান মায়াকে পাগল ছাগল মহিলা ভাববে, আবার জামাই পাগলও বলতে পারে ওকে। তখন বিষয়টা ভালো দেখাবে না বলে মায়া মিথ্যে বলে মিনমিন করে বলল, কাল আপনি আমায় সকালে আসতে বলেছিলেন, কিন্তু কয়টা বাজে আসবো সেটা বলেননি, সেজন্য আন্দাজে এখন চলে আসলাম। আসলে একটু পর আমার তাড়া আছে, তো তাই 8টায় আমার পরীক্ষা আছে, সেজন্য এখন না আসলে পরে আর সময় পেতাম না। দৃঢ় কণ্ঠে বলল, কিন্তু আমার জানা মতে তোমার পরীক্ষার খাতা দেয় 9:45-এ আর শুরু হয় 10টায়, রাইট? মিথ্যে বলে ধরা যাওয়ায় মায়া এবারও মিনমিন করল। তারপর নিজে হয়ে গাইগুই করে ফের মিথ্যে বলল, আমার 8টায় কলেজে একটা কাজ আছে, দ্রুত যেতে হবে বলেই তো এখন এত সকালে আসলাম। হৃদ নিজের এলোমেলো চুলে দুবার ব্রাশ করে পেছনে ঠেলে দিতে দিতে চোখ উঁচিয়ে তাকালো দেওয়াল ঘড়ির দিকে। 6:42 বাজে। হৃদের দৃষ্টি অনুসরণ করে মায়াও সেদিকে তাকালো। হৃদ জানে মায়া মিথ্যে বলছে। স্বামীর খোঁজে যে সকাল সকাল তার কাছে চলে এসেছে সেটাও বুঝল, তবে সে ধরা দিল না। এই মুহূর্তে ধরা দিলেই সমস্যা। এই মূলা তখন হৃদের সুন্দর একটা মুহূর্তে দারুণ একটা প্ল্যানিং নষ্ট করে দিবে। হৃদ ঘড়ির থেকে দৃষ্টি সরিয়ে ফের মায়ার দিকে তাকাতেই চোখাচোখি হলো দুজনের। মায়া তখন সবে দেওয়াল থেকে দৃষ্টি সরিয়ে হৃদের দিকে তাকিয়েছিল। দুজনের দৃষ্টি মিলাই মায়া ইতস্ততায় নত মস্তিষ্ক হলো। জড়তা গলায় বলল, বাসায় আর কেউ নেই? আপাতত নেই। মায়া চমকে হৃদের দিকে তাকালো। সে কি, মায়া কি ভুল করে একা একটি ছেলের ফ্ল্যাটে ঢুকে পড়েছে? এখন কেউ এদের একত্রে দেখে নিলে কি হবে? নিশ্চয় মায়ের নামে বদনাম উঠবে 2 ছেলে মেয়ে একা এক বাসায় থাকায়। তাছাড়া হৃদ খান কেমন চরিত্রের মায়া ঠিকঠাক জানেও না। যদি কোনো মেয়ে ঘটিত বিষয় আজ পর্যন্ত মায়ার জানাশোনা বা চোখের মধ্যে পড়েনি কিছু, তারপরেও মায়া হৃদ খানকে ভালো বলতে পারছে না। তার কারণ অন্য সব মেয়েদের সাথে হৃদ খান কেমন তা জানে না সে। তবে মায়ার সাথে এই লোক ভীষণ খারাপ, মায়াকে উল্টাপাল্টা কথা বলে, পরকীয়ার প্রস্তাব দেয়, হুটহাট কাছে চলে আসে,
আবার বাজে ইঙ্গিতও দেয়, আবার গা ঘেঁষে বসেও পড়ে। এমন লোকের চরিত্র কি ভালো হবে? মায়ার জন্য রিস্ক নয়? মায়া ভাবল সে দ্রুত হৃদের থেকে তথ্য নিয়ে চলে যাবে, সেজন্য সোজা কথায় বলল, লোকটার খোঁজ পেয়েছেন? ব্ল্যাক কফি, চিনি ছাড়া, কিচেন ওই দিকে। মায়ার কথার বিপরীতে হৃদ কথাটা বলেই আঙুল তুলে ফ্ল্যাটের কিচেনটা দেখালো। মায়ের থেকে অনুমতি নয়, বরং আদেশ করলো তাকে কফি করে দেওয়ার। হৃদের কথার মাঝে মায়া তীব্র অধিকারবোধ মনে করল, কিন্তু কিসের এত অধিকার হৃদের? সম্পর্কে বিয়ান হয় বলে? হয়তো। তাছাড়া নতুন মেহমান বাসায় আসলে তাকে দিয়ে কি কেউ কাজ করায়? উল্টো হৃদ খানের উচিত মেহমান হিসেবে মায়াকে চা নাস্তা করে খাওয়ানো। সে জায়গায় মায়া এই লোকের জন্য কফি করবে? মায়া অবাক হওয়ার সুরে জানতে চাইল, আমি? প্রায় 6:45। এত সকালে নিশ্চয়ই খেয়ে আসনি? আপাতত দুজনের জন্য নাস্তা বানাও, আমি ফ্রেশ হয়ে আসছি। অবাকে এবার মায়ার চোয়াল ঝুলে পড়ল। একটার পর একটা অর্ডার। সে কি এই লোকের কাজের মহিলা হয়, নাকি তার বউ, যে অধিকার দেখিয়ে অর্ডার করলো? মায়া হতবুদ্ধ হয়ে আওড়ালো, তৈলাক্ত খাবার পছন্দ না আমার, সাদামাটা কিছু বানাবে। নিজের কথা শেষ করে হৃদ ড্রয়িং রুম পার হয়ে নিজের রুমের দিকে এগোলো। হৃদকে চলে যেতে দেখে মায়া তাড়াহুড়োয় পিছন ডাকলো হৃদকে। আরে এই যে, কোথায় যাচ্ছেন আপনি? আমার কথাটা তো শুনুন। ওই লোকটার খোঁজ পেয়েছেন আপনি? হৃদ মায়ার কথার উত্তর করল না, বরং চলে যেতে যেতে নিজ বাক্যে বলল, কিচেনে সব রাখা আছে, চেক ইট। মায়া হৃদের চলে যাওয়ার দিকে বিস্ময়ে তাকালো। ভারী অদ্ভুত লোক, সাত সকালে ডেকে কাজের মহিলা বানিয়ে দিল। একবার মায়াকে পর্যন্ত জিজ্ঞেস করলো না সে আদৌ রান্না টান্না পারে কিনা। মায়া হৃদের চলে যাওয়ার দিকে আবারও একবার তাকিয়ে হাতের পরীক্ষার সাদা ফাইলটা সোফার উপরে টেবিলে রাখল। হৃদের দেখানো কিচেনে ঢুকতেই দৃষ্টি বিস্মিত হলো। বেশ বড়সড় আর সুন্দর গুছানো কিচেন। দেওয়ালে ওয়াল ক্যাবিনেটের উপরে জায়গায় জায়গায় ছোট্ট কাগজের টুকরে নাম লেখা কোথায় কোন জিনিস আছে। মায়া ভ্রু উছালো। বড়লোকই সব কারবার সারবার। এই হৃদ খানের আরও কয়টা বাড়ি আছে কে জানে। ঢাকা টু চট্টগ্রাম এই নিয়ে মায়া 3টে বাড়িতে গেল। বজ্জাত লোক চট্টগ্রামে এসেও পরিবারের সাথে না থেকে এই খালি বাড়িতে পড়ে আছে। মায়া শুনেছে হৃদ খান নাকি ঢাকার খান বাড়িতেও থাকে না, আলাদা নিচের বাড়িতে থাকে। এই লোকের কি এমন দুঃখ থাকতে পারে যে পরিবারের সাথে না থেকে আলাদা বাড়িতে থাকেন? হিংসুটে লোক। আসলে বেশি মানুষ পছন্দ করে না বলেই এমন সমাজ ছাড়া ছন্ন ছাড়া আলাদা থাকেন। এ লোকে বিয়ে করলেও হয়তো এমন গৌরে মেয়েকে দেখেই বিয়ে করবেন যার মাথার তার ছিঁড়া হবে। সহজ ভাষায় উল্টো বুঝবে। আল্লাহ জানে কোন মেয়ের কপাল ফাটবে যার হৃদ খানের মতন ঘাটতেরা মানুষ স্বামী হিসেবে জুটবে। মায়া তো এখনই হৃদ খানের বউয়ের জন্য মায়া হচ্ছে। হাহারে বেচারি। সেলফ খুঁজে খুঁজে নুডলসের আয়োজন বের করলো। অল্প ঝালে হাতে হাতে কাজ চালিয়ে নুডলস বানালো। মায়ার জানা হৃদ ঝাল খেতে পারে না, একবার শুনেছিল, সেজন্য কম ঝালের আয়োজন করলো। আপাতত নুডলসের থেকে বেশি কিছু মায়া বানাতে পারবে না, কারণ অন্যের বাসায় এসে যা খুশি রান্না করা যায় না, বিষয়টা খারাপ দেখায়। তাছাড়া কিছু রান্না করতে গেলে বেশ সময় প্রয়োজন দরকার, যেটা আপাতত মায়ার হাতে কম। তাছাড়া মায়ার জলদি জলদি হৃদের সঙ্গে কথা বলে বেরিয়ে পড়তে হবে বলেই। এত সময় নিয়ে দুটো মানুষের একই ফ্ল্যাটে দরজা লাগিয়ে থাকাটা ভালো দেখায় না। মায়া রান্না শেষ করে বড় বাটিতে নুডলস ঢেলে ডাইনিংয়ে রাখতে রাখতে হৃদের রুমের দিকে উঁকি মারল। দরজা এখনো বন্ধ। ছেলে মানুষ এত কি আয়োজন করে ফ্রেশ হয় আল্লাহ জানে। মায়া নুডলসের বাটি রেখে ফের কিচেনে গেল। হৃদের জন্য ব্ল্যাক কফি বানিয়ে ড্রয়িং রুমে আসতে আসতে হৃদের মুখোমুখি হলো। ততক্ষণে হৃদ গোসল সেরে সাদা পাঞ্জাবি পরে ড্রয়িং রুমের চেয়ার টেনে বসল। একদম গোছানো আর পরিপাটি হৃদ খান। সকালে ঘুম থেকে উঠা এলোমেলো হৃদ খান নেই আর। মায়া হৃদের দিকে তাকাতে তাকাতে হাতের কফিটা হৃদের দিকে এগিয়ে দিল। হৃদ কফিটা হাতে নিয়েই মায়ার দিকে তাকিয়ে চুমুক বসালো। এত সকালে নুডলস খাবো? নুডলস ছাড়া আর কিছু বানাতে পারো না? হৃদের কথায় মায়া চেয়ারের পিছনে দাঁড়িয়ে মিনমিন করে বলল, পারি। তাহলে বানালে না কেন? অন্য কিছু বানাতে সময়ের প্রয়োজন, কিন্তু আমাকে তো এখন চলে যেতে হবে, সেজন্য নুডলস ছাড়া আর কিছু দ্রুত বানাতে পারেনি।
হৃদ কিছু বলল না মায়াকে। আপাতত কিছু বলার ইচ্ছেও নেই তার। মায়ের অন্য চিন্তা, কাজ সুন্দরভাবে শেষ করলেই হলো। হৃদ হাতের কফিটায় চুমুক বসাতে বসাতে মায়ের উদ্দেশ্যে বলল, প্লেটে সার্ভ করো। মায়া চমকে গোল গোল চোখে তাকালো হৃদের দিকে। আশ্চর্য, মায়া এই লোককে বেড়ে খাওয়াবে কেন? এই লোকের কে হয় মায়া? কিছুই তো নয়, অথচ এমন অধিকার দেখাচ্ছে যেন মায়ার উপর থেকে বেশি অধিকার এই লোকের। আজব, সামনে রাখা আছে অথচ মায়াকে বলছে বেড়ে খাওয়াতে। মায়া মনে মনে চাইলেও হৃদের মুখের উপর মানা করে দিবে। সে বলবে, আমি আপনাকে বেড়ে টেড়ে খাওয়াতে পারবো না, রেঁধে এনেছি, এবার নিজে হাতে খেলে খান, নয়তো খাওয়া লাগবে না। অথচ মনের কথাগুলো মায়া মনে বলতে পারল না হৃদের কাছে সাহায্য চেয়েছে বলে। মায়া যদি সামান্য বেড়ে খাওয়াতে মানা করে, তাহলে হৃদও মায়াকে ওর নিখোঁজ স্বামীর তথ্য দিবে না বলে। মায়া বাধ্য হয়ে হৃদকে প্লেটে নুডলস তুলে দিয়ে চামচ এগিয়ে দিল। হৃদ নুডলসের প্লেটে চামচ দিতে দিতে মায়ার উদ্দেশ্যে বলল, দ্রুত খাওয়া শেষ করো, মানুষ আসবে। কিসের মানুষ? হৃদের কথায় চমকে কথাটা বলল মায়া। হৃদ তখনও মায়ার দিকে তাকালো না। সে ততক্ষণে নুডলস চামচে মুখে তুলে ফেলেছে। হৃদের অল্প অল্প কথা মায়াকে মাঝে মধ্যেই ভীষণ রাগ দেয়। মায়া উত্তেজিত হৃদকে ফের প্রশ্ন করবে, তখনই দরজায় কলিং বেল বেজে ওঠে আচানক। মায়া চমকে ভয়ার্ত মুখে দরজার দিকে তাকিয়ে হৃদের দিকে তাকালো। লোকটার কোনো ভাবান্তর নেই, সে চুপচাপ খেয়ে যাচ্ছে। বাসায় কে আসলো? ওরা দুজনকে একত্রে দেখলে কি হবে, সেটা টেনশনে মায়া ভয়ে অস্থির হলো। দরজার দিকে তাকিয়ে মায়া অস্থির চিত্তে বলল, কে জানি এসেছে, আমাদের দুজনকে দেখে যদি খারাপ ভাবে। মায়ার কথায় হৃদ বেশ বিরক্ত হলেও মায়ের দিকে তাকালো না, বরং খেতে খেতে ভারী গলায় বলল, আসিফ হবে। সত্যি? হৃদ আর উত্তর করল না। সে আপাতত খাওয়াটা শেষ করতে চাচ্ছে। পরপর কলিং বেল বাজাতে মায়া ইতস্ততা করে দরজা খুলে দিল। চোখে পড়ল কালকের সেই রাহাত ছেলেটি, যে মায়াকে রাকিবের হাত থেকে বাঁচিয়েছিল। মায়া এই ছেলেকে সকাল সকাল হৃদের ফ্ল্যাটের দরজার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে মায়া ভয় পেল। যদি মায়াকে খারাপ মেয়ে ভেবে রাহাত রাকিবকে বলে দেয়, তাহলে রাকিব ভাই নিশ্চয়ই আরিফকে বলে দিবে। মায়া ভয়ার্ত মুখে রাহাতের হাসি হাসি মুখটার দিকে তাকিয়ে ভীতু গলায় বলল, ভাইয়া আপনি? রাহাতের ছটপট উত্তর আসলো তখনই। হাতের প্যাকেটগুলো মায়ের দিকে এগিয়ে দিতে দিতে বলল, জি ভাবি, আমি আসিফ ভাইয়া আপনাদের জন্য খাবার পাঠিয়েছে, নিন। মায়া ভয়ে ভয়ে খাবারের প্যাকেটগুলো হাতে নিতেই রাহাত তাড়া দেখিয়ে চলে যেতে যেতে বলল, আসি ভাবি, কিছু প্রয়োজন হলে ডাকবেন, আমি নিচেই আছি, আসসালামু আলাইকুম। গমগমে পায়ে দ্রুত সিঁড়ি ধরে নিচে নেমে গেল রাহাত। মায়া সেদিকে তাকিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলল। যাক, ছেলেটা মায়াকে খারাপ চোখে দেখেনি। ভয় কাটল। মায়া দরজা লাগিয়ে ফের ডাইনিংয়ে আসলো। হাতের প্যাকেটগুলো টেবিলের উপর রাখতে রাখতে বলল, আসিফ ভাই খাবার পাঠিয়েছেন আপনার জন্য, নিন। কথাগুলো বলতে বলতে প্যাকেটের ভিতর হতে খাবার বক্সগুলো খুলে হৃদের সামনে রাখল। আমার অলরেডি ডান, তুমি শেষ করো। সমস্যা নেই, আমি ঠিক আছি, খাওয়া লাগবে না, আমি কলেজে গিয়ে কিছু খেয়ে নিব। ওকে। হৃদ বিরক্তি কণ্ঠে কথাটা বলল। মায়া বেশ লজ্জিত হলো হৃদকে এইভাবে বলতে দেখে। আরে মানুষ তো দুই একবার এমনিতেই স্বাদে খাওয়ার জন্য, অথচ এই লোক মায়াকে একবারও সাধল না মায়া না করাতে। মায়ার তো সত্যি খিদে পেয়েছে। মায়া লজ্জিত হয়ে যেতে নিতেই হৃদ পেছন থেকে বলল, আমার কথা আছে, বসো এখানে। মায়া ভাবল ওর স্বামীর বিষয়ে কিছু বলবে, এজন্য চেয়ার টেনে সঙ্গে সঙ্গে বসে পড়ল হৃদের পাশে। তীব্র আগ্রহ নিয়ে হৃদের মুখের দিকে তাকাতেই হৃদ একটা প্লেটে মায়ার জন্য আসিফের আনা খাবারের বক্সগুলো থেকে খাবার তুলে বেড়ে মায়ের সামনের প্লেটে রাখতে রাখতে বলল, লিসেন, আমি ফ্রিতে কিছু করি না, করার ইচ্ছেও নেই। মানব দরদি কিন্তু আমার বাবা, আমি নই। সেক্ষেত্রে বিনিময় ছাড়া কোনো কাজ আমার হাতে ওঠে না। তোমার ক্ষেত্রেও তাই। আমার কাছে সাহায্য চেয়েছ, আমি অবশ্যই করব, কিন্তু তার বিনিময়ে আমাকে কিছু দিতে হবে। সোজা কথা বলতে গেলে এক হাতে নিন, অন্য হাতে দিন, মানে হাতে হাতে সম্পর্কের বিষয়টা। কিন্তু তুমি আমার চাহিদা অনুযায়ী পারিশ্রমিক দিতে পারবে না, কারণ তোমার কাছে এত টাকা নেই।
নাই থাকতে পারে, ছোট মানুষ তুমি, এত টাকা থাকার কথাও নয়। সেজন্য আমি অফার করেছিলাম তোমার 2টো কিডনি থেকে একটা কিডনি আমাকে নিয়ে দিতে। আমি তা বিক্রি করে 2 লাখ এমনিতেই পেতাম, কিন্তু তুমি তাতেও রাজি নও। কারণ তোমার ধারণা তুমি মরে গেলে তোমার স্বামী দ্বিতীয় বিয়ে করতে পারে। আসলে এমনটা আমারও ধারণা, বউ মারা গেলে স্বামীর আরেকটা বিয়ে করা উচিত। আচ্ছা যাই হোক, তুমি যখন তোমার একটা কিডনি দিতে না ইচ্ছুক, সেজন্য আমি ভাবলাম তোমার না হয় তোমার স্বামীর একটা কিডনি ডিল ডান করি। আমি তাকে খুঁজে পেলে তার একটা কিডনি আমি রেখে দেব, আমার পাওনাদার 2 লাখ টাকার দায়। এতে তুমিও মরবে না, তোমার সংসারে দ্বিতীয় নারীও আসবে না, আমাদেরও পরকীয়ার সম্পর্কটা থাকলো। তবে ভয় নেই, একটা কিডনি দিয়েও কিন্তু মানুষ বাঁচে অনেক বছর, মরে না। হৃদের মুখে আবারও পরকীয়ার প্রস্তাবটা পেয়ে মায়া নাক মুখ কুঁচকাল। দুনিয়াতে এত সম্পর্ক থাকতে মায়াকে কেন এমন বাজে একটা প্রস্তাব দেয় মায়া বোঝে না। তারপর আবার মায়া এখন গলা উঁচিয়ে হৃদের সাথে তর্কও করতে চাইল না, যেহেতু হৃদ এখন মায়াকে ডেকেছে, নিশ্চয়ই কিছু একটা বলবে। তাছাড়া কিডনি মায়ার যাক বা ওর স্বামীর, একই কথা, লোকটাকে খুঁজে পেলেই তো হলো। মায়া হৃদের কথায় ঘাড় বেঁকে সম্মতি দিল। মায়ের সম্মতি দিতে রেখে হৃদ একটা ভ্রু উচ্চাল। নারী আসলে সব পারে, স্বামীর কিডনি তার অগোচরে পর্যন্ত বিক্রি করে দিতে পারবে, তারপরেও নিজের সংসারের পরনারী চায় না। হৃদ মায়াকে তীক্ষ্ণ নজরে দেখতে দেখতে পাশ থেকে টিস্যু তুলে মুখ মুছল। মায়ার উদ্দেশ্যে একই ভঙ্গিতে বলল, আপনি ঘাড় বাঁকালে তো হবে না, ডিল ইজ ডিল। প্রসঙ্গটা আমার 2 লাখ টাকার, বুঝলেন? টাকার লেনদেন নিয়ে আমি কাউকে বিশ্বাস করি না, সেজন্য একটু পর আসিফ উকিল নিয়ে আসবে, কিছু কাগজপত্র আপনাকে দিবে, সেগুলো সুন্দর করে সাইন করে দিবেন। কাগজগুলো হলো আমাদের মধ্যকার ডিল হয়েছে সেটার প্রমাণপত্র, বুঝলেন? কাজ হওয়ার পর আপনি যেন অস্বীকার করতে না পারেন, সেই জন্য কাগজ কলমের সাক্ষী আর কি। আরেকটা কথা, উকিলের সাথে মনে হয় একজন কাজীও আসবে। হৃদের কথার মাঝে অস্থির গলায় ফুরন কাটল মায়া। সে কি, কাজী কেন? আগে আমাকে বলতে দেন, তারপর আপনি নিজে মুখ খুলবেন। সরি, আপনি বলেছিলেন আপনাদের বিয়ের কোনো সাক্ষী বা প্রমাণ টমান নেই, এমনকি কাবিননামাও নেই, সব আগুনে পুড়ে ছাই। আসলে আগুনে পুড়ে ছাই হয়ে গেলে কিন্তু বিয়েটা হয়েছিল সেটা আপনি নিজের মনে অস্বীকার করতে পারবেন না। যদিও মুখে অস্বীকার করেন তাহলে সেটার কিন্তু মহাপাপ হবে, সমাজ সত্যি মিথ্যা যাচাই করবে। কিন্তু এক স্বামী রেখে অন্য স্বামীর ঘর করা কিন্তু ইসলামে নিষেধ, মহাপাপ বলে গণ্য। সেই জন্য আমি আপনাকে মহাপাপ থেকে বাঁচাতে চাইলাম, বুঝলেন? শত হোক আপনি আমার সম্পর্কে আত্মীয় হন, তারপর আবার আপনি একজন ছোট মানুষ, সেজন্য ভাবলাম আপাতত আমিই না হয় আপনার গার্ডিয়ান হয়ে কিছু দায়িত্ব কাঁধে তুলে নিলাম। কি বলেন, আমার দায়িত্ব নেওয়াতে আপনার কোনো সমস্যা আছে? আপনার ভালোর জন্যই বলছিলাম। হৃদের কথায় মায়া সম্মতি জানায়, যার অর্থ ওর কোনো সমস্যা নেই। হৃদ আপাতত ওর হয়ে দায়িত্ব কাঁধে তুলে নিলে হৃদের কূটনৈতিক বুদ্ধির জোর দেখা গেল তক্ষুনি। মায়াকে ফের নিজের কথা ফাঁসাতে ফাঁসাতে বলল, তো কাজীর ব্যাপারে যেটা বলছিলাম, আসিফকে পাঠানো হয়েছে উকিল আর কাজী সাহেবকে আনতে। উকিল আমার জন্য আর কাজী সাহেব আপনার জন্য ডাকা হয়েছে। উকিলের বিষয়টা হয়তো এতক্ষণ আপনি বুঝে গেছেন, আর আমার মধ্যকার ডিলের জন্য কাগজপত্র নিয়ে আসবে। আর কাজী সাহেব আপনার জন্য ডাকা হয়েছে কারণ একটু পর আপনার বিয়ে হবে, সেটা রেকর্ড করা হবে। তবে বিয়েটা কিন্তু সত্যি নয়, মিথ্যে মিথ্যে একটা বিয়ের কাহিনী করতে হবে আর কি। বিয়ে? বিয়ে কেন? শুনেছি আপনার স্বামী নাকি অনেক ধূর্ত ক্রিমিনাল টাইপের, খারাপ প্রকৃতির লোক, খালি নিজের স্বার্থ বুঝে। এমন ব্যক্তির কাছে আপনার বিয়ের মিথ্যে প্রমাণ জোগাড় করা কিন্তু কোনো ব্যাপারই না। চাইলে টাকা দিয়ে 1000টা মিথ্যে প্রমাণ জোগাড় করতে পারবে, তবে আমার মনে হয় না সে এমন করবে। আমার মনে হয় সে আপনাকে বিয়েটা সমাজের সামনে অস্বীকার করে আপনাকে সারা জীবনের জন্য ডিভোর্স না দিয়ে ঝুলিয়ে রাখবে। তখন আপনি কিন্তু স্বামীকে ডিভোর্স না দিয়ে দ্বিতীয় বিয়ে করতে পারবেন না। আমাদের ধর্মে কিন্তু সেই স্বীকৃতি নেই। যদি সে আপনাকে মেনে নেয় তাহলে তো সমস্যা নেই, আমাদের এই রেকর্ডের বিয়েটা দরকার হবে না আর। কিন্তু যদি অস্বীকার করে, অন্তত আজকের বিয়ের রেকর্ডটা কোর্টে শুনিয়ে আপনার পরিবার ডিভোর্সের জন্য অ্যাপ্লাই করতে পারবে। তখন আপনার স্বামীর কিছু করার থাকবে না। কাজী যখন বিয়ে পড়াবে
তখন সম্পূর্ণটা রেকর্ড করা হবে। কিন্তু বর ছাড়া একা একা কবুল বললে হবে? রেকর্ডে তো ছেলে মেয়ে দুজনেরই থাকতে হবে। আমি একা একা কবুল বললে ধরা পড়ে যাব না? ভারী চিন্তার বিষয় তো। এই বিষয়টা আমার মাথায় আসেনি। কিন্তু একা কবুল বললে তো আর হবে না, তাই না? যেহেতু প্রমাণের জন্য মিথ্যে বিয়েটা হচ্ছে, সেহেতু ছেলে মেয়ে দুজনের গলার আওয়াজের প্রয়োজন পড়বে। কিন্তু এই মুহূর্তে ছেলে কোথায় পাবো? হৃদ ভাবুক হওয়ার ভান করল। মায়া খানিকটা ভেবে বলল, আসিফ ভাইয়াকে না হয় বলুন আমার সাথে মিথ্যে মিথ্যে কবুল বলতে। মায়ার কথায় হৃদ খানিকটা নড়ে চড়ে বসল। তার সাজানো গুছানো সুন্দর প্ল্যানিংটা কিভাবে জল ঢেলে দিতে চাইছে এই মহিলা। হৃদ অসন্তোষ গলায় বলল, আরে না, আসিফকে দিয়ে হবে না, আসিফ থাক। আচ্ছা, আমাকে দিয়ে হবে না? আপনার এই উপকারটা বরং আমিই করি। দায়িত্ব যেহেতু নিয়েছি, এতটুকু উপকার তো করাই যায়। আচ্ছা, লোকটার তথ্য আমি জানি না তেমন। এখন বিয়েটা যদি ওনার পরিচয় দরকার হয় তাহলে কি দিব? আপাতত আমার পরিচয় দিয়ে আপনার মিথ্যে বিয়েটা কমপ্লিট হবে। তারপর আপনার স্বামীর পরিচয় পেলে নতুন করে ভয়েস এডিটিং করে আমার নাম কেটে না হয় আপনার স্বামীর নাম ঠিকানা বসানো হবে। মায়া ঘাড় বাঁকিয়ে সম্মতি দিল। এই মুহূর্তে হৃদকে মায়ার খারাপ মনে হচ্ছে না, বরং ভালোই মনে হচ্ছে। লোকটা মায়ার কত বড় উপকার করতে চাইছে। মায়া বেশ ফুরফুরে মেজাজে নাস্তাটা শেষ করতেই আসিফ কাজী আর উকিল নিয়ে হাজির হলো। পেছন পেছন রাহাতের সঙ্গে রাফিন, সুহান নামক আরও দুটো ছেলে আসলো হৃদ ভাইয়ের বিয়েতে উপস্থিত থাকবে বলে। আবার দেখা যায় তাদের দুজনকেই মায়ার পক্ষের সাক্ষী হতে। মায়া হৃদের কূটনৈতিক বুদ্ধির খতিয়ান বুঝতে পারল না, বরং হৃদ মায়াকে ভুলভাল বুঝিয়ে সোফায় গিয়ে বসল দুজন, তাও দূরত্ব নিয়ে। উকিল সাহেব মায়ের দিকে বিয়ের রেজিস্ট্রি পেপার এগিয়ে দিতেই মায়া সুন্দর করে সাইন করে দিল। ও মনে করল কাগজগুলো ওদের চুক্তিপত্রের। মায়ার মুখোমুখি কাজী সাহেব বসা। তিনি মায়ের রেজিস্ট্রি পেপারে সাইন করার পরপরই হৃদ মায়ার কাবিননামা এগিয়ে দিল। মায়া তাতেও সাইন করল, কিন্তু বরের জায়গায় খালি দেখে হৃদের দিকে তাকালো এক পলক। সঙ্গে সঙ্গে চোখাচোখি হলো দুজনের। হৃদ পূর্ব থেকেই মায়ার দিকে তাকিয়েছিল, মূলত মায়ার দিকে উপস্থিত সবাই তাকিয়ে। মায়া জড়তার জন্য সবার সামনে হৃদকে প্রশ্ন করতে পারল না যে কাবিননামায় বরের জায়গায় কে সাইন করবে সেটা। মায়া কাবিননামায় সাইন করে কলমটা রাখল। কাজী সাহেব হৃদের দিকে একই কাবিননামা এগিয়ে দিতে চাইলে হৃদ হাতের ইশারায় থামতে বলে ওনাকে। হৃদ পরে সাইন করবে এমনটা হাতের ইশারায় বোঝাতেই কাজী সাহেব আর কথা না বাড়িয়ে বিয়ে পড়ানো শুরু করলো। কাজী সাহেব হৃদের নাম, তার বাবার নাম নিয়ে বিয়েটা পড়ানো শুরু করলে আসিফ হৃদের ফোনের কল রেকর্ড অন করে টেবিলের সামনে রাখল। পুরো বিয়েটা রেকর্ড করার মধ্যে দিয়েই সম্পূর্ণ হলো। মায়া বুঝলই না কোনো মিথ্যে টিথ্যে বিয়ে নয়, বরং সত্যিকারের শক্তপোক্তভাবে আবারও একবার বিয়ে হলো দুজনের। মায়া মনে করল হৃদকে উপকার করেছে, বিশাল বড় উপকার। কিন্তু মায়া ঘুণাক্ষরেও টের পেল না সেই উপকারী মানুষটা আবারও একবার ওর স্বামী হয়ে বসে আছে। দুজনের বিয়ে শেষ হতেই হৃদ আসিফকে দিয়ে মায়াকে কলেজে পাঠালো। তারপর সে কাবিননামায় সাইন করে সবাইকে বিদায় জানালো। বিয়ের ডকুমেন্ট হিসেবে প্রত্যেক কাগজই তার কাছে একটা করে কপি রাখল। হৃদ তীক্ষ্ণ নজরে সেগুলো প্রখর করতে লাগলো কফিতে চুমুক দিতে দিতে। তার হাতের এই কফিটা মায়াই বানিয়ে দিয়ে যায় যাওয়ার আগে। সে বলেছিল মায়াকে চলে যাওয়ার আগে হৃদকে আরও একটা কফি করে দিতে। মায়া বিনা কথাতেই করে দিয়েছে। হৃদ সূক্ষ্ম নজরে বিয়ের রেজিস্ট্রি পেপারগুলো দেখতে লাগলো বারবার। কাল মায়া কথাগুলো হৃদকে ওভাবে না বললেও আজ হয়তো হৃদ কখনোই বিয়েটা করতো না। কাল মায়া হৃদের চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিয়েছিল তার স্বামী, তার কাছে কোনো সাক্ষ্য প্রমাণ নেই দুজনের বিয়ের। আসলেই ছিল না। হৃদ কোনোভাবেই বিয়েটা হয়েছিল বলে এমনটা প্রমাণ করতে পারত না। সেজন্য তোড়জোড় করে আজকে বিয়েটা করে নিল হৃদ। এখন হৃদের কাছে প্রমাণ আর প্রমাণ। হৃদ সূক্ষ্ম চোখে আরও একবার কাগজগুলো বোলালো। তার বউ বোকা হলেও মাঝে মধ্যেই কাজের কথা বলে ফেলে। তাকে বিয়ের আইডিয়াটা দেওয়া জোশ ছিল। সত্যি জোশ ছিল। আজকের পর্বটা অনেক বেশি সুন্দর ছিল। এরকম বোকা কোনো মেয়ে হয়, জাস্ট এটা চিন্তা করতেছি আমি। তবে এই বোকা বোকা কাহিনীটা অনেক বেশি ভালো লেগেছে মায়ার।
আর হৃদের তো প্রখর বুদ্ধি আমাদের নেতা সাহেবের। সো তাকে নিয়ে আলাদা করে বলার কিছুই নেই। অনেক ভালো লাগলো আজকের পর্বটা। শুনছিলেন রিক্তা ইসলাম মায়ার লেখা হৃদ মায়ার প্রেমগাথা। গল্প পাঠে ছিলাম আমি তাসরোসমিম। আজকে শুনলেন গল্পটির 20তম পর্ব। আজকের পর্বটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। ভালো লেগে থাকলে গল্পে একটা লাইক করে দিবেন এবং চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দিবেন। পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করবেন। পরবর্তী পর্ব খুব শীঘ্রই নিয়ে হাজির হব। ততক্ষণে চোখ রাখুন স্টোরি বাই তাসরোজ 0.2 চ্যানেলে। আল্লাহ হাফেজ।